হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বায়ু সঞ্চালন বা আবহাওয়া সঞ্চালনে এই যে রসবি তরঙ্গ, এই রসবি তরঙ্গ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই রসবি তরঙ্গ আবহাওয়ার যে বায়ু সঞ্চালন বা পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা একটা জটিল বিষয়। তোমরা একটু মন দিয়ে শোনো, ভিডিওটা পুরোপুরি দেখো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, রসবি তরঙ্গটা বোঝার আগে আমাদের কিন্তু কতগুলো জিনিস বুঝতে হবে যে রসবি তরঙ্গটা তোমার কিসের সঙ্গে সম্পর্কিত। তাহলে দেখো, বলি যে এক বিশাল অঞ্চল জুড়ে সমগ্র মহাদেশ বা মহাসাগর পৃথিবীর আবর্তন গতির প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে যে বায়ু প্রবাহিত হয় তাকে আঞ্চলিক বায়ু বলে। বুঝতে পারছো? তাহলে আঞ্চলিক বায়ু কোন জিনিসটাকে বলে? আঞ্চলিক বায়ু হচ্ছে যখন বিশাল অঞ্চল জুড়ে, অর্থাৎ পুরো মহাদেশ, পুরো মহাসাগর, পৃথিবীর আবর্তনের প্রভাবে যে বায়ুটা পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ তোমার অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব অথবা পূর্ব থেকে পশ্চিম যে বায়ু তোমার প্রবাহিত হয় সেটিকে বলছে তোমার আঞ্চলিক বায়ু। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিম্ন বায়ুমণ্ডলীয় আর একটা হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয়। দুটোই আঞ্চলিক বায়ু। নিম্ন বায়ুমণ্ডলীয় কোনটাকে বলছে? বলছে ভূপৃষ্ঠের ওপর প্রবাহিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে ট্রপোস্ফিয়ারের একেবারে নিচের স্তরে, যে স্তরে আমরা তোমার নিচে রয়েছি সেই স্তরে বলছে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো হচ্ছে তোমার নিম্ন বায়ুমণ্ডলীয় আঞ্চলিক বায়ু। আর ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় বলছে ভূপৃষ্ঠের অনেকটা উপরে প্রবাহিত, যেমন রসবি তরঙ্গ 8 থেকে 10 কিলোমিটার উপরে আছে, জেট বায়ু প্রবাহ 8 থেকে 14 কিলোমিটার ট্রপোপজের নিচে। তাহলে দেখো, এগুলো সবই কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যেই প্রবাহিত হচ্ছে। বায়ু, আঞ্চলিক বায়ু যেগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যেই প্রবাহিত হচ্ছে। এবং ট্রপোপজটা কি? যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, তাদের দুটোর সংযোগস্থল হচ্ছে ট্রপোপজ। তাহলে তোমার এই রসবি তরঙ্গ বা জেট বায়ু প্রবাহ এগুলো কিন্তু কি হচ্ছে বলতো? এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তোমার প্রবাহিত হচ্ছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসবি তরঙ্গ, যেটা তোমার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এদের বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্য কিন্তু শুধু রসবি তরঙ্গের নয়, আঞ্চলিক যতগুলো বায়ু আছে তাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলছে। প্রথম কি? নিয়মিত নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট গতিতে সুনির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে আঞ্চলিক বায়ুর একটা তোমার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর কি? বায়ুচাপের ঢালজনিত বল আঞ্চলিক বায়ুর সৃষ্টির প্রাথমিক কারণ হলেও পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাব কার্যকর হয়। তাই আঞ্চলিক বায়ু পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ অক্ষরেখা বরাবর প্রবাহিত হওয়ার প্রবণতা দেখা যায়। তাহলে বায়ুচাপের ঢালের জন্যই কিন্তু এটা প্রাথমিকভাবে তোমার বয়ে যাওয়া শুরু করে। যেমন ধরো রসবি তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে বলতো? এই মেরু অঞ্চলে অত্যধিক শীতলতার জন্য এখানে কিন্তু কি হচ্ছে? উচ্চচাপ বিরাজ করছে এবং জলীয়াশ্মের পরিমাণটা কম, এবং কি হচ্ছে যে উষ্ণ অঞ্চল যেটা আছে সেই উষ্ণ অঞ্চলে কি নিম্নচাপ বিরাজ করছে। তাহলে বায়ুটা কিন্তু প্রথমে এই উপর থেকে নিচের দিকে যে একটা তোমার যে চাপ ঢাল সৃষ্টি হচ্ছে সেই চাপ ঢাল বরাবরই কিন্তু বয়ে যাওয়ার চেষ্টা করছে। আস্তে আস্তে কি হচ্ছে, যখন তোমার ওই আবর্তন গতি এবং কোরিওলিস বলের দ্বারা এটা প্রভাবিত হয়ে তখন পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম তোমার বয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে যে কোনো বায়ু যখন যেটা পশ্চিম থেকে পূর্ব সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্বই যাবে, আবার যেটা পূর্ব থেকে পশ্চিম সেটা পূর্ব থেকে পশ্চিমই যাবে, কিন্তু অর্থাৎ দিক কিন্তু পরিবর্তন হবে না। তবে কি কিছু কিছু বায়ু পশ্চিম থেকে পূর্বে যায়, কিছু কিছু বায়ু তোমার পূর্ব থেকে পশ্চিমে আসে। যেমন ধরো আয়ন বায়ু, আয়ন বায়ু কোন দিক থেকে যায়? এটা পূর্বালি বায়ু, তাহলে পূর্ব দিকে প্রবাহিত হয়। আবার যেটা পশ্চিমা বায়ু সেটা পশ্চিম দিকে প্রবাহিত হয়। তো তার জন্যই বলছে তোমার পূর্ব থেকে পশ্চিম অথবা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এরপর ঋতুভেদে বায়ুর চাপ কক্ষের পরিবর্তনের কারণে আঞ্চলিক বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। তাহলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন ধরো সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়ন সৃষ্টি হবে, তখন সেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এর কক্ষের পরিবর্তন হবে। এরপর দেখো আমাদেরকে কিন্তু দেখো এই যে জিনিসগুলো আছে, নিয়ত বায়ু, তারপর দেখো ত্রিকোষ মডেল, রসবি তরঙ্গ, ওয়াকার সার্কুলেশন, জেট বায়ু, মৌসুমী বায়ু, এগুলো কিন্তু পরস্পর সম্পর্কিত এবং প্রত্যেকটা কিন্তু হচ্ছে বলতো আঞ্চলিক বায়ু। এবং আঞ্চলিক বায়ুর তোমার প্রথম যে তোমার ক্রাইটেরিয়াটা সেটা কি বলতো? তখনই মনে রাখবে যখন সেটা অক্ষ বরাবর প্রবাহিত হবে, বা অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব অথবা পূর্ব থেকে পশ্চিম, তখনই কিন্তু সেটা আঞ্চলিক বায়ু। তোমরা দেখো এই যে বায়ুগুলোর কথা বললাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, রসবি তরঙ্গ, জেট বায়ু, তারপর আরেকটা যেটা তোমার আছে ওই
ক্যালভিন তরঙ্গ, এগুলো সবই কিন্তু পূর্ব পশ্চিমে কিন্তু অক্ষ বরাবর প্রবাহিত হয়। তাহলে এবার দেখো, এটা আমার প্রাথমিক একটা ধারণা গেল। এরপর আমরা জানবো রসবি তরঙ্গ সম্পর্কে। তাহলে রসবি তরঙ্গটা কি বলছে, ভূপৃষ্ঠ থেকে 500 মিটার উপরে যেখানে বায়ুর ঘর্ষণজনিত বাধা থাকে না, সেখানে বায়ু তরঙ্গের আকারে আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, একে রসবি তরঙ্গ বলে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 500 মিটার উপরে বা এখানে তোমার রসবি তরঙ্গ 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যার প্রভাব লক্ষ্য করা যায়। এটা কি বলছে, ঘর্ষণজনিত বাধা না থাকার জন্য সেখানে বায়ু তরঙ্গের আকারে আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু ফিক্সড। রসবি তরঙ্গের ক্ষেত্রে এটা পশ্চিম থেকে পূর্বে কিন্তু প্রবাহিত হয় এবং 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত প্রভাব লক্ষ্য করা যায় এবং 500 মিটার উপরের থেকে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। একে রসবি তরঙ্গ বলছে। কেন বলছে? তার কারণ হচ্ছে বিশিষ্ট আবহবিদ সিজি রসবি এই তরঙ্গের নামকরণ করেন এবং উনি কিন্তু এই তরঙ্গটির অস্তিত্ব উনি মানে বিচার করেন বা আবিষ্কার করেন। এরপর দেখো এই রসবি তরঙ্গের বৈশিষ্ট্য কি। রসবি তরঙ্গগুলি উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে তাপ এবং আর্দ্রতা স্থানান্তর করতে সাহায্য করে, যা বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এটি একটি জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ। তাহলে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ কোনটা? জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ হচ্ছে যেটা চাপ ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে এই দেখো, এই মেরু অঞ্চল থেকে তোমার উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দিকে, তাহলে এইটা হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলের বাতাসটা কিন্তু শীতল, ভারী এবং শুষ্ক প্রকৃতির। এইখান থেকে কি করছে, উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দিকে তোমার বাতাসটাকে বাতাস প্লাস তাপ প্লাস জলীয় বাষ্প বা বৃষ্টিপাতটাকেও কিন্তু তোমার একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে এই রসবি তরঙ্গ। তোমার এই রসবি তরঙ্গ কিন্তু হচ্ছে কি বলতো, একটা পুরো পৃথিবী জুড়ে যার মানে প্রভাব। এটা আমরা শুধু উত্তর গোলার্ধের ছবিটা দেখিয়েছি, দক্ষিণ গোলার্ধটা একই হবে, এইরকমই জিনিস। তাহলে এ কি করছে, যেমন ধরো আমাদের আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিম বায়ু, এগুলো কি হচ্ছে, ধরো নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল, অর্থাৎ মাইক্রো লেভেলে ওরা কিন্তু কাজটা করে যাচ্ছে। কিন্তু তার থেকে উপরে যে বায়ুটা রয়েছে, অর্থাৎ তোমার ওই নিয়ত বায়ুর উপরে এই যে তোমার রসবি তরঙ্গ, এই রসবি তরঙ্গটা কিন্তু এর থেকে অনেক বেশি ম্যাক্রো লেভেলে কিন্তু এই তরঙ্গটা কাজ করছে এবং এটা হচ্ছে সব থেকে বড় লেভেলের কাজ। অর্থাৎ এটার যেমন গতিবেগ বেশি, এর তোমার কভারেজ এরিয়া বেশি, সবই কিন্তু তোমার অত্যধিক পরিমাণে, এবং এই বায়ুটা কিন্তু অন্যান্য বায়ুগুলোকে প্রভাবিত করছে। আর নিয়ত বায়ুকে করছে, জেট বায়ুকে করছে। বুঝতে পারছো? তাহলে এইটা কি করছে, পুরো পৃথিবী জুড়ে এর একটা মানে প্রভাব। এ কিন্তু কি করছে, মেরু অঞ্চল বা তোমার মেরু অঞ্চলের পার্শ্ববর্তী যে সমস্ত শীতল অঞ্চলগুলো আছে, যেখানে তাপমাত্রা তোমার অত্যধিক কম, হিমাঙ্কের নিচেও নেমে যাচ্ছে, সেই জায়গার সঙ্গে যেটা উষ্ণমণ্ডল আছে, সেই উষ্ণমণ্ডলের তাপের তোমার আর্দ্রতার তোমার সমতা বজায় রাখার চেষ্টা করছে। বুঝতে পারছো? তাহলে এবার কি হলো, সাহায্য করে, বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে তোমার সাহায্য করছে। 2 নাম্বার কি, রসবি তরঙ্গগুলি বিশেষ করে মধ্য অক্ষাংশের উপর আবহাওয়ার প্রভাব ফেলে, ঘূর্ণিঝড় কার্যকলাপের সাথে যুক্ত। তাহলে মধ্য অক্ষাংশ বলতে কি বলছে, মধ্য অক্ষাংশ মানে তোমার এই নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের মাঝ বরাবর। বুঝতে পারছো? তাহলে মেরু অঞ্চল কি আছে, মেরু অঞ্চল কিন্তু শীতল থাকে, শীতলই থাকে, ওটার তাপমাত্রা কিন্তু হেরফের খুব একটা হয় না। আবার নিরক্ষীয় অঞ্চল যেটা আছে, সে কিন্তু অত্যধিক উষ্ণ থাকে এবং কি করছে, এদের মাঝখানে যে জায়গাটা আছে সেখানকার জলবায়ু, আবহাওয়া কিন্তু নয়, সেখানকার জলবায়ুটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করছে। দেখো কি বলছে, মধ্য অক্ষাংশের আবহাওয়ার প্রভাব ফেলে, মধ্য অক্ষাংশের উপর আবহাওয়ার প্রভাব ফেলে, ভুল বললাম, আবহাওয়ার প্রভাব ফেলে। তারপর দেখো, রসবি তরঙ্গগুলি জলবায়ুর পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনাগুলির সাথেও যুক্ত। তাহলে রসবি তরঙ্গগুলি ওই মধ্য অক্ষাংশের তোমার কি বলছে, জলবায়ুর পরিবর্তন, তাহলে আবহাওয়ার সাথে সাথে কিন্তু জলবায়ুরও পরিবর্তন করছে এবং চরম অবস্থা, চরম অবস্থা কোনগুলোকে বলছে গো, তোমার বন্যা, খরা, এগুলো হচ্ছে তোমার চরম অবস্থার সাথেও কিন্তু যুক্ত। এবার কি বলছে, মেরু অঞ্চলের মেরু শীতল শুষ্ক, মেরু অঞ্চলের বায়ু শীতল শুষ্ক এবং ভারী।
তাহলে দেখো মেরু অঞ্চলে কি, যেহেতু ওইখানে ধরো তাপমাত্রা সারা বছর কম পায় এবং ওখানে শীতলতা অত্যধিক বেশি, তার জন্য কি হচ্ছে ওখানকার বাতাসটা তোমার কি হয়, শীতল হয়, শুষ্ক হয় এবং ভারী হয় বলে অনেক নিচে ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে। অর্থাৎ আমি যে তোমাদের 500 থেকে 8 থেকে 10 কিলোমিটার বললাম, তাহলে 500 মিটার যেটা হয় সেটা কিন্তু ওই মেরু অঞ্চলে হয়, বুঝতে পারছো, একেবারে কাছাকাছি চলে আসে, যেহেতু বায়ুটা কীরকম শীতল, শুষ্ক এবং ভারী। কিন্তু নিরক্ষীয় অঞ্চল বা উষ্ণ অঞ্চলে কি হয় বলতো, তোমার এর কিন্তু বিপরীত, অর্থাৎ উষ্ণ, জলীয়বাষ্পপূর্ণ এবং হালকা। তাহলে ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের বায়ুটা কি হচ্ছে, তোমার একদিকে উষ্ণ হচ্ছে, আবার জলভাগ বেশি থাকার জন্য জলীয়বাষ্পপূর্ণ হচ্ছে এবং এটা হালকা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এর ফলে মেরু অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে একটি ঢাল গঠিত হয়। তাহলে এইটা যে মেরু অঞ্চল আছে, এই মেরু অঞ্চল থেকে এই উষ্ণ অঞ্চলের দিকে একটা ঢাল গঠিত হচ্ছে এবং ঢালটা কি করছে, সেই ঢাল বরাবর, অর্থাৎ যেখানে তোমার শীতল সেখানে হচ্ছে উচ্চ প্রকৃতির বা উচ্চচাপ অঞ্চল, আর যেখানে তাপমাত্রা কম সেখানে হচ্ছে নিম্নচাপ অঞ্চল। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হয়ে, অর্থাৎ শীতল স্থান থেকে উষ্ণ স্থান থেকে প্রবাহিত হয়ে তাপের সমতাটা রক্ষা করে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার চাপ ঢালে প্রবাহিত হয়। এই বায়ু প্রথমে পশ্চিম থেকে পূর্বে অক্ষরেখা বরাবর প্রবাহিত হয় এবং পরে দ্রাঘিমা রেখা বরাবর প্রবাহিত হয়, কারণ এটি সোজা প্রবাহিত না হয়ে তরঙ্গ বা ওয়েভ এর আকারে প্রবাহিত হয়। অর্থাৎ একটা সময় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটোই কভার করে। তাহলে অক্ষাংশ কোনটাকে বলছে গো, অক্ষরেখা। অক্ষরেখা হচ্ছে এইটা পূর্ব পশ্চিমে যেটা আছে, এটা হচ্ছে অক্ষরেখা, যেটা বরাবর প্রবাহিত হওয়াটা হচ্ছে তোমার রশ্মি তরঙ্গের স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু প্রবাহিত হওয়ার নিয়ম, কিন্তু কি বলছে, এই বরাবর প্রবাহিত হতে হতে এটা কিন্তু দ্রাঘিমা রেখা বরাবর, অর্থাৎ উত্তর দক্ষিণেও কিন্তু প্রবাহিত হয়। কিভাবে হয়, তরঙ্গের আকারে। দেখো এটা কিন্তু এই থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এবং তাপের সমতাটা রক্ষা করছে। কিন্তু যখনই সে মানে তোমার ফর্ম করছে, এখানে তোমরা যদি ছবিটা দেখো, বলছি দ্য জেট স্ট্রিম বিগিন টু আন্ডুলেট, মানে জেট স্ট্রিম কিন্তু সবে আন্ডুলেট হতে শুরু করেছে। তারপর দ্বিতীয় ইয়েতে কি বলছে, রসবি ওয়েভস বিগিন টু ফর্ম। তাহলে যখনই সে মানে তরঙ্গের আকার নিচ্ছে, অর্থাৎ অক্ষরেখা বরাবর প্রবাহিত হতে হতে যখন দ্রাঘিমা রেখাটাকে কভার করছে উত্তর দক্ষিণে, তখন কিসে বিগিন টু ফর্ম। তারপরে কি বলছে, ওয়েভস আর স্ট্রংলি ডেভেলপড, মানে যখন অত্যধিক পরিমাণে একদম পুরো দ্রাঘিমা রেখা বরাবরই যখন পুরোপুরি কভার করছে, তখন সেটা কি হচ্ছে, স্ট্রংলি ডেভেলপড। দ্য কোল্ড এয়ার অকুপাইজ থ্রু দ্য লো প্রেসার। তাহলে কোল্ড ওয়েভ, অর্থাৎ এই যে ঠান্ডা বাতাসটা বা মেরু বাতাসটা কি করছে, অকুপাইজ মানে গ্রহণ করছে, থ্রু দ্য লো প্রেসার মানে নিম্নচাপযুক্ত অঞ্চলটিকে। আর 4 নাম্বার কি বলছে, হোয়েন দ্য ওয়েভস আর পিনাচড অফ দে ফর্ম সাইক্লোনস অফ কোল্ড এয়ার, মানে যখনই তোমার পুরোপুরি ইয়ে হয়ে গেল, তখন এগুলো কি কোষ আকারে, এই যে তোমার কোষ আকারে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পুনরায় সাধারণ জিওস্ট্রপিক উইন্ড হিসাবে কিন্তু এই রসবি তরঙ্গ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার আবার চেষ্টা করবে। এবং এইটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস, অর্থাৎ একবার কোষ আকারে গঠিত হয়ে গেল মানে তাপমাত্রার একটা ইয়ে সৃষ্টি হয়ে গেল, এবং এই যে কোষগুলো আছে, কোষগুলো তোমার ওই ঘূর্ণিঝড়ের সৃষ্টি করবে। তো এরকমভাবে প্রবাহিত হয় এবং এটা একদম প্রথমকার অবস্থায় দেখতে পাচ্ছ, এই যে ফার্স্টের অবস্থা আর সেই একই অবস্থা দেখো এখানে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যখন এগুলো পুরোপুরি কোষের আকারে, ঠিক যেমন আমাদের নদীর ব্যাখ্যা করার সময় অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো যে অংশটা হয়, ঠিক তেমনি এটা বিচ্ছিন্ন হয়ে তোমার কোষের মতো অবস্থান করবে এবং এটা নর্মাল যে জিওস্ট্রপিক উইন্ড, সেই জিওস্ট্রপিক উইন্ডের মতো কিন্তু এটা থেকে যাবে এবং পুনরায় আবার এই অবস্থানে ফিরে এসে আবার তার চক্রটা শুরু হবে। তাহলে এই হচ্ছে তোমার দুটোই কিন্তু অক্ষ, এক সময় অক্ষ বরাবর প্রবাহিত হয়, কিন্তু পরে যখন ডেভেলপ হতে থাকে তখন অক্ষ এবং দ্রাঘিমা দুটোকে কিন্তু কভার করে। এবার দেখো সৃষ্টির শুরুতে এর তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি আগে তোমাদের বোঝায়। তরঙ্গ দৈর্ঘ্য বলতে দেখো এই যে এইটা হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে, এই তরঙ্গের যে উপরের অংশটা আছে এটাকে বলছে রিজ, RIDGE, এই অংশটা হচ্ছে রিজ, আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে তোমার টাপ,
এটা হচ্ছে TROUGH, ঠিক আছে। তাহলে একটা রিজ থেকে আরেকটা রিজের যে দৈর্ঘ্য সেটাকে তোমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, অথবা একটা টাপ থেকে আরেকটা টাপের যে দৈর্ঘ্য সেটাকে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে আমাদের এখানে এই যে তোমার যখন রসবি তরঙ্গটা তোমার ফর্ম করছে, তখন দেখো এই যে তরঙ্গটা আছে, এই যে তরঙ্গের একটা এখান থেকে একটা টাপ থেকে আরেকটা টাপের যে দূরত্ব সেইটার কথা বলছে, বা একটা রিজ থেকে আরেকটা রিজের এইখান থেকে এই যে একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটার কথা বলছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ওই সৃষ্টির শুরুতে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার কিন্তু খুব কম হয়, তাই তো হবে, কেন প্রথমের দিকে ধরো এটা অতটা বেশি আন্দোলিত হয় না, বা তরঙ্গটা ফর্ম করে না, বা শুধুমাত্র অক্ষ বরাবর প্রবাহিত হয়, দ্রাঘিমাকে খুব একটা কভার করে না। তারপরে ধীরে ধীরে ধরো দ্রাঘিমাটাকে কভার করে এবং শেষে কিন্তু একদম পুরো কোষ আকারে বিচ্ছিন্ন হয়ে আবার নর্মাল জিওস্ট্রফিক উইন্ড হিসাবে সেটা প্রবাহিত হতে শুরু করছে। তাহলে দেখো এই অবস্থাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাই জোনাল ইন্ডেক্সটা কি। তাহলে যখন তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে তখন সেটাকে বলছে হাই জোনাল ইন্ডেক্স। তাহলে এবার দেখো এখানে একটা কথা আছে, বলছে ওয়েভ লেংথ গ্রেটার দেন 100 কিলোমিটার। অর্থাৎ এই যে তোমার একটা টাপ থেকে একটা টাপ বা একটা রিজ থেকে আরেকটা রিজের দৈর্ঘ্যটা যখন 100 কিলোমিটারের বেশি হবে তবেই সেটাকে কিন্তু রসবি ওয়েভ বলা হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে রসবি ওয়েভ কিন্তু ছোটোখাটো তরঙ্গকে বলে না বা ছোটোখাটো তরঙ্গের সৃষ্টি করে না। যখন সেটা 100 কিলোমিটার বা 100 কিলোমিটারের বেশি হবে তখনই কিন্তু এটাকে রসবি তরঙ্গ বলছে। এবার দেখো কি বলছে, শেষ পর্যায়ে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 5 থেকে 6000 কিলোমিটার হয়। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, যেটা প্রথমেই যখন 100 কিলোমিটার বা 100 কিলোমিটার বেশি হবে তখনই সেটা রসবি তরঙ্গ ফর্ম করলো, এবং দেখা যাচ্ছে শেষ অবস্থায় এর দৈর্ঘ্যটা কিন্তু 5 থেকে 6000 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। ফলে অক্ষাংশগত বিস্তার অনেক বেড়ে যায়। অক্ষাংশগত বিস্তার মানে পূর্ব পশ্চিমের বিস্তার অনেক বেড়ে যায়। একে লো জোনাল ইন্ডেক্স বলা হয়। তাহলে হাই জোনাল ইন্ডেক্স মানে তরঙ্গ দৈর্ঘ্য যেখানে কম, আর যখন লো জোনাল ইন্ডেক্স হচ্ছে যখন তরঙ্গের বিস্তার বেশি। তাহলে দুটো জিনিস কিন্তু দেখো এই যে কথা দুটো আছে বিপরীত। লো মানে কি কম, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা হবে বেশি। আবার হাই মানে কি বেশি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা হবে কম। ঠিক আছে বলে। এবার দেখো কি বলছে, সবশেষে বায়ু তরঙ্গের দৈর্ঘ্য সর্বোচ্চ হওয়ার বায়ু প্রবাহের বৃহৎ বাঁকগুলি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ছোট ছোট বায়ু কক্ষে পরিণত হয়। তাহলে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ছোট ছোট বায়ু কক্ষে পরিণত হয় মানে এই জিনিসটাকে বলছে। এই যে দেখো এখানে আস্তে আস্তে কি হলো, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং নর্মাল জিওস্ট্রফিক উইন্ড হিসাবে তোমার রসবি তরঙ্গটা প্রবাহিত হতে শুরু করলো, এবং এইখানে যে ছোট ছোট বিচ্ছিন্ন হয়ে ওই অশ্বক্ষাকৃতির হ্রদের মতো কিন্তু কি করছে, ছোট ছোট কক্ষের সৃষ্টি করছে। তাহলে এই জিনিসটাকেই তোমার বলছে। এরপর কি বলছে, মূলস্রোতটির শেষ অবস্থায় গতিবেগ কমে সমান্তরাল বায়ু প্রবাহ ঘটে এবং সাধারণ জিওস্ট্রফিক উইন্ডে পরিণত হয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তাহলে এটা কি হলো, বিচ্ছিন্ন যেই হয়ে গেল, এটা তোমার নর্মাল জিওস্ট্রফিক উইন্ডে পশ্চিম থেকে পূর্ব, এই যে দেখো অ্যারোটা দেওয়া আছে, এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এবং এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পশ্চিম থেকে পূর্বে তোমার বাতাসটা প্রবাহিত হতে শুরু করছে। এবার দেখো কি বলছে, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। নেক্সট বলছে যে বায়ুচাপের ঢাল তোমার ও কোরিওলিস বলের প্রভাবে রসবি তরঙ্গ বা রসবি উইন্ড থেকে জেট স্ট্রিমের উৎপত্তি হয়। তাহলে দেখো বায়ু প্রবাহের ঢাল এবং কোরিওলিস বল মানে তোমার ধরো ওই যে জিওস্ট্রফিক অবস্থা থেকে যখন পরিবর্তিত হচ্ছে বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস অবস্থা থেকে, তখন কি বলছে এইটা থেকে কিন্তু জেট স্ট্রিমের উৎপত্তি হচ্ছে। আমরা এরপরে ধরো জেট স্ট্রিম সম্পর্কিত পড়বো, তবে রসবি তরঙ্গটা কি বলতো জেট স্ট্রিমের আগে তোমাদের জেনে রাখতে হবে। এইখানে দেখো যেখানে তোমার এখানে যে সম্পর্কগুলো পড়লাম, নিয়ত বায়ু, ত্রিকোষ মডেল, রসবি তরঙ্গ, ওয়াকার সার্কুলেশন, জেট বায়ু, তাহলে জেট বায়ুটা কিন্তু এদের শেষ অবস্থায় আসছে, তারপরে আসছে মৌসুমী বায়ু। তাহলে এই সম্পর্কটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু জেট বায়ু তোমারও বুঝতে অসুবিধা হবে। তো আমরা কি করি, আমাদের কিন্তু এই রসবি তরঙ্গ, ওয়াকার সার্কুলেশন যখন পড়ি তখন কিন্তু আমাদের, বা জেট বায়ু যখন পড়ি, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক যখন পড়ি তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। তার কারণ কি, আমরা পরের আগের যেটা আমাদের বোঝা দরকার সেটা কিন্তু আমরা স্কিপ করে যাই, এটাই হচ্ছে সমস্যা। তাহলে যাই হোক আমাদের এটা জানতে হবে। তাহলে তোমার যেটা বললো যে জেট স্ট্রিম তোমার সৃষ্টি হয়। এরপর দেখো রসবি তরঙ্গগুলি স্থায়ী আবহাওয়া পরিস্থিতি তৈরি করে এবং অন্যদিকে জেট স্ট্রিম ঝড়ের গতিবেগ পরিবর্তন করে এবং তাপমাত্রার ধরনকে প্রভাবিত করে। তাহলে এটা কি বলছে বলতো, রসবি তরঙ্গ এবং জেট স্ট্রিম এই দুটোর মধ্যে কাজের পার্থক্যটা কি। রসবি তরঙ্গ কি করছে, স্থায়ী আবহাওয়া পরিস্থিতি তৈরি করছে,
আবহাওয়া এবং জলবায়ু, অর্থাৎ জলবায়ুকে তৈরি করছে বলতে পারো। আবহাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জলবায়ুকে তৈরি করছে, তার কারণ আমি তোমাদের প্রথমেই যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করছিল। তাহলে একদিকে আবহাওয়া করছে, অন্যদিকে জলবায়ু করছে। তার কারণ কি? এটা একটা স্থায়ী অবস্থা, অর্থাৎ বৃহৎ আকারে কিন্তু লার্জ স্কেলে এটা কাজ করছে পৃথিবীর উপরে, পৃথিবীর তাপমাত্রা, পৃথিবীর আর্দ্রতার ভারসাম্য বজায় রাখার জন্য। তাহলে দেখো পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে জেট স্ট্রিম কি? ঝড়ের গতিবেগ পরিবর্তন করে, অর্থাৎ এটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। জেট স্ট্রিম কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু এই রসবি তরঙ্গের প্রভাব কিন্তু দীর্ঘদিন থাকে, যার জন্য এটা কি করছে? জলবায়ুর ওপরে কিন্তু প্রভাব বিস্তার করছে, তাপমাত্রার ধরনকে প্রভাবিত করে। এবার দেখো রসবি তরঙ্গ মধ্য অক্ষাংশ আবহাওয়া ব্যবস্থার মেরুদণ্ড। তাহলে মধ্য অক্ষাংশে আমরা যেমন মেরুদণ্ডের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, ঠিক তেমনি মধ্য অক্ষাংশের আবহাওয়া ব্যবস্থা বা জলবায়ু কিন্তু একটা মেরুদণ্ড হিসাবে কাজ করছে এই রসবি তরঙ্গ, এবং চরম ঘটনাগুলিতে একটি বড় ভূমিকা পালন করে। এই কথাটা আগেও বলা হয়েছে। চরম ভূমিকা মানে কি? বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এগুলোতে কিন্তু তোমার কি করছে? এই রসবি তরঙ্গ বিশেষ ভূমিকা পালন করছে। এরপর রসবি তরঙ্গ বায়ুমণ্ডলের বৃহৎ আকারের আনুভূমিক তরঙ্গ, যা থেকে জেট স্ট্রিমের উৎপত্তি হয়। তাহলে এটা ধরো আগেও একবার হলো, আরেকবার কথা বলা হলো। এবার যে রসবি তরঙ্গের সর্বোচ্চ গতিবেগ 400 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তুমি চিন্তা করতে পারছো, যেখানে তোমার আমাদের জেট স্ট্রিমের গতি কত? মিনিমাম 100 থেকে 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় রসবি তরঙ্গের গতিবেগ প্রায় 400 কিলোমিটার। তার তরঙ্গ দৈর্ঘ্য 5 থেকে 6000 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো রসবি তরঙ্গ কত বড় একটা মানে বায়ু প্রবাহ। এবার কি বলছে? রসবি তরঙ্গ কোথাও স্থায়ী, আবার কোথাও অস্থায়ী প্রকৃতির হয়। তবে স্থায়ী তরঙ্গ 70 ডিগ্রি পশ্চিম থেকে 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে দেখা যায়। তাহলে স্থায়ী তরঙ্গ আবার কোথাও অস্থায়ী প্রকৃতির বলতে কি বোঝায় বলো তো? আমাদের এই যে কোষ, অর্থাৎ প্রবাহিত হতে হতে যখন সেটা কোষ আকারে বিচ্ছিন্ন হয়ে গেল, সেই ইয়েটাকে বলছে তোমার অস্থায়ী অবস্থা। কিন্তু যেটা তোমার কোষ সৃষ্টি হচ্ছে না, তার আগের পর্যন্ত অবস্থাটা কিন্তু স্থায়ী অবস্থা, যার জন্য বলছে এই তরঙ্গ 70 ডিগ্রি পশ্চিম থেকে 150 ডিগ্রি পূর্ব মধ্যে কিন্তু এটা স্থায়ীভাবে দেখতে পাওয়া যায়। এবারে কি হচ্ছে? এখনও পর্যন্ত উত্তর গোলার্ধে 6টি এবং দক্ষিণ গোলার্ধে 3টি রসবি তরঙ্গ চিহ্নিত করা গেছে। অর্থাৎ তোমার এই যে তরঙ্গগুলো যে আসছে, এটা কিন্তু উত্তর গোলার্ধে বেশি হয়। তার কারণ কি বলতো? আমাদের যে পাহাড় পর্বতগুলো আছে না, এই পর্বতগুলো কিন্তু বেশিরভাগই উত্তর গোলার্ধে আছে, যার জন্য কি হচ্ছে? যখন রসবি তরঙ্গটা আসছে তখন কি হয়? ওই ধাক্কা খেয়ে কিন্তু ভাগ হয়ে যায়। আমি ওই জিনিসটা পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। যার জন্য কি হচ্ছে? উত্তর গোলার্ধে এর ডিভিশনটা বেশি। ঠিক যেমন আমাদের বায়ু প্রবাহের ক্ষেত্রে যখন পশ্চিমা বায়ুটা প্রবাহিত হচ্ছে, তখন দেখবে ওটা বিভিন্ন নামে পরিচিত হচ্ছে। কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তার কারণ কি? ওখানে বায়ুর ফেজটা বেশি, অর্থাৎ মুক্ত সমুদ্রের ওপর দিয়ে কিন্তু যখন অত্যধিক গতিতে প্রবাহিত হচ্ছে, তখন সেটা কোথাও ক্রোধনমত্ত 50, কোথাও তীক্ষ্ণ চিৎকারকারী 60, কোথাও গর্জনশীল 40 এরকম নামে প্রবাহিত হচ্ছে। ঠিক একই রকমভাবে কিন্তু কি হচ্ছে? এই রসবি তরঙ্গটাও যখন উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে? তার প্রবাহে বাধা পাচ্ছে, যেহেতু পর্বত, পাহাড়, এই সমস্ত ভূপ্রাকৃতিক ইয়েগুলো বেশি, মানুষের বসবাসও বেশি, ওখানে মহাদেশগুলোর সংখ্যা বেশি, কিন্তু দক্ষিণ গোলার্ধে এইগুলো নেই বলে কি হয়? তোমার এই রসবি তরঙ্গের সংখ্যাটা কম। যেখানে তোমার 3টে, সেখানে উত্তর গোলার্ধে তোমার প্রায় 6টার অস্তিত্ব লক্ষ্য করা গেছে। এরপর দেখো কি বলছে? হচ্ছে রসবি তরঙ্গ বিভিন্ন প্রকারের হয়। একটা হচ্ছে বায়ুমণ্ডলীয়, যেটা আমাদের পাঠ্য, আর একটা হচ্ছে মহাসাগরীয় স্রোত। তাহলে দেখো রসবি তরঙ্গটা কিন্তু শুধুমাত্র যে বায়ুমণ্ডলীয় তা নয়, পৃথিবীর যে তরল যা কিছু আছে সেইগুলোর ওপরই কিন্তু রসবি তরঙ্গের প্রভাবটা লক্ষ্য করা যায়। আমরা বায়ুমণ্ডলীয় আমরা কিন্তু যে রসবি তরঙ্গ সেটা সম্পর্কে পড়ছি, কিন্তু একই রকমভাবে এটা কিন্তু মহাসাগরীয় বা সমুদ্র স্রোতের ওপরও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাহলে এই সমুদ্র স্রোতের উপরে যখন পড়বো তখন সেটা অন্যরকম হবে। এখন আমাদের পাঠ্য বিষয় যেহেতু বায়ুমণ্ডলীয়, তাই বায়ুমণ্ডলীয় বিষয়টা সম্পর্কেই জানছি। এরপর দেখো রসবি তরঙ্গের অপর নাম হচ্ছে গ্রহীয় তরঙ্গ। গ্রহীয় তরঙ্গ মানে গ্রহ। আমাদের পৃথিবী হচ্ছে একটা গ্রহ, যেটা পৃথিবীর ঘূর্ণায়মান তরলের বৈশিষ্ট্য। দেখো তরল কথাটা বলেছে, ঘূর্ণায়মান তরলের বৈশিষ্ট্য বায়ুমণ্ডল ও মহাসাগরে দেখা যায় এবং গ্রহের ঘূর্ণনের কারণে গঠিত হয়। তাহলে গ্রহের ঘূর্ণনের কারণে যেটা তোমার উষ্ণ
বায়ু এবং শীতল বায়ু বা উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে ভারসাম্যটা রক্ষা করছে। তাহলে এটাই হচ্ছে তোমার রসবি তরঙ্গ। এরপর দেখো এটা উৎপত্তি কি করে হয়, বলছে ঊর্ধ্ব টপোস্ফিয়ারে 8 থেকে 10 কিলোমিটার বায়ুচাপের অবক্রমজনিত শক্তি ও কোরিওলিস বলের পরিমাণ সমান এবং পরস্পর বিপরীতমুখী হওয়ায় বায়ুপ্রবাহ সমচাপ রেখার সমান্তরালে জিওস্ট্রফিক বায়ুরূপে প্রবাহিত হয়। তাহলে 8 থেকে 10 কিলোমিটারে যে চাপ ঢালটা গঠিত হচ্ছে, এই যে তোমার মেরু অঞ্চল থেকে তোমার এই ক্রান্তীয় অঞ্চলের দিকে যে চাপ ঢালটা গঠিত হচ্ছে, সেই চাপ ঢাল পার্থক্যের জন্য অবক্রমজনিত শক্তি এবং কোরিওলিস বলের পরিমাণ সমান এবং পরস্পর বিপরীতমুখী হওয়ায় বায়ুপ্রবাহ সমচাপ রেখার সমান্তরালে জিওস্ট্রফিক বায়ুরূপে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহ উভয় গোলার্ধে 500 মিটার উচ্চতার উপরে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তাহলে পশ্চিম থেকে পূর্বে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা সুউচ্চ তিব্বত মালভূমি, দেখো আমি যে কথাটা আগে বললাম যে উত্তর গোলার্ধে 6টা কেন এবং দক্ষিণ গোলার্ধে 3টে কেন, বলছে তার কারণ কি ভাগ হয়ে যাচ্ছে। বলছে বিজ্ঞানীদের ধারণা সুউচ্চ তিব্বত মালভূমি, হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বত শ্রেণীর উত্তর দক্ষিণে সুদীর্ঘ বিস্তৃতির কারণে, তাহলে এই যে পর্বতগুলো আছে এগুলো কিন্তু উত্তর দক্ষিণে বিস্তৃত। তাহলে দেখো আমাদের বায়ুটা কি করছে, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে এবং পর্বতগুলো কি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে এই বরাবর কিন্তু বিস্তৃত আছে। বুঝতে পারছো, যে হিমালয়, আন্দিজ, রকি, পামির মালভূমি এগুলো কিন্তু তোমার কি আছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে। ফলে কি হচ্ছে এ তার প্রবাহ পথে এখানে বাধা পাচ্ছে। তাহলে বলছে যে প্রবাহ সুদীর্ঘ বিস্তৃতির কারণে এই পূর্বমুখী বায়ু প্রবাহে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ পূর্বমুখী পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্বে যে বয়ে যাচ্ছে তার কিন্তু প্রবাহে বাধা সৃষ্টি হলে, যার জন্য বলা হয় হিমালয় ভারতকে উত্তরের সাইবেরিয়ান শীত থেকে রক্ষা করছে। তাহলে আমরা যখন দেখবে হিমালয়ের গুরুত্ব পড়ি তখন কিন্তু বৃষ্টিপাতের কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে উত্তরের সাইবেরিয়ান শীত থেকে আমাদের রক্ষা করছে। তার কারণটা কি, তার কারণ এটাই হিমালয় এমনভাবে আছে এই যে তরঙ্গগুলো আসছে এই তরঙ্গকে বাধা দিচ্ছে, যেগুলো অত্যধিক মেরু অঞ্চলের শীতল বাতাসকে নিয়ে আসছে, যেটা কিন্তু এই হিমালয় পর্বতের অবস্থানের জন্য আমাদের বলে যে উত্তরের সাইবেরিয়ান শীত থেকে আমাদেরকে রক্ষা করছে। তাহলে এটা হচ্ছে কিছু নয়, এই যে তোমার হিমালয়, রকি, আন্দিজ যেগুলো কিন্তু কি করছে, যে তরঙ্গটা আসছে রসবি তরঙ্গ, সেই তরঙ্গটাকে বাধাপ্রাপ্ত করছে। ফলে বায়ু প্রবাহ কিছুটা উত্তর দক্ষিণে এঁকে মেঁকে প্রবাহিত হয়। তাহলে এটার জন্য কি করছে, বায়ুটা অক্ষ বরাবর, অর্থাৎ একদিকে যেমন কোরিওলিস বল এবং আবর্তন গতিটা যেমন প্রভাব বিস্তার করছে, অন্যদিকে কি করছে এই যে পার্বত্য অঞ্চলগুলো আছে এই পার্বত্য অঞ্চলেও কিন্তু বাধা পেয়ে এটা অক্ষ বরাবর প্রবাহিত হতে হতে দ্রাঘিমা বরাবর প্রবাহিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আবার কোথাও কোথাও পর্বত অতিক্রম করার জন্য ঢাল বরাবর ওপরে উঠে এবং নিচে নামে, অর্থাৎ দ্রাঘিমা বরাবর। ঠিক আছে, এইভাবে পূর্বমুখী জিওস্ট্রপিক বায়ু প্রবাহে তরঙ্গের সৃষ্টি হয়ে রসবি তরঙ্গের উদ্ভব ঘটে। তাহলে এইভাবে তোমার হতে হতে এই পূর্বমুখী বায়ু প্রবাহটা অর্থাৎ কোল্ড এই যে নর্মাল যে তোমার বায়ু যা জিওস্ট্রপিক বায়ুটা থেকে তোমার রসবি তরঙ্গের উদ্ভব ঘটে। এবার এর প্রভাব কি, দেখো প্রথম প্রভাব যেটা সেটা কি বলছে, প্রাক মৌসুমী ঋতুতে দেখো আমাদের যে মৌসুমী বায়ুতে যে বৃষ্টিপাতটা হয় এই বৃষ্টিপাতটার উপরে কিন্তু জিওস্ট্রপিক বায়ুর প্রভাব আছে। আবার জিওস্ট্রপিক বায়ুকে প্রভাবিত কে করছে বা জিওস্ট্রপিক বায়ুর সৃষ্টি হচ্ছে কোথা থেকে, সেটা হচ্ছে রসবি তরঙ্গ থেকে। তাহলে আমাদেরকে মৌসুমী বৃষ্টিপাত যেটা আছে সেই মৌসুমী বৃষ্টিপাত আমাদেরকে যখন আমরা বলবো তখন কিন্তু সেটা আবার রসবি তরঙ্গ আবার জেট স্ট্রিমকে প্রভাবিত করছে বলেই কিন্তু জেট স্ট্রিমটা আমাদের মৌসুমী বায়ুকে প্রভাবিত করছে, আমাদের মৌসুমী বৃষ্টিপাত হচ্ছে। তাহলে বলছে প্রথমে বলছে ঘূর্ণাবর্ত সৃষ্টি, বলছে প্রাক মৌসুমী ঋতুতে উপক্রান্তীয় রসবি তরঙ্গের পরিত্যক্ত ট্র্যাপগুলি, পরিত্যক্ত ট্র্যাপ মিন্স এই যে এই তোমার যে কুণ্ডলীগুলো, ঠিক আছে, এগুলোকে ট্র্যাপ বলছে, ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণপাতের সৃষ্টি করছে সেই ঘূর্ণপাতটাকে তোমার বলছে তোমার এই যে ঘূর্ণপাতগুলো সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণপাত সৃষ্টিতে কিন্তু এই ট্রাপ যেগুলো সৃষ্টি হচ্ছে এই জিনিসগুলোকে বলছে ট্রাপ। ঠিক আছে, এটা আমাদের লেখা জানা দরকার আছে। এই যে এই জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে তোমার ট্রাপ। TROUGH। ঠিক আছে, এই যে ট্রাপগুলো তোমার তৈরি হচ্ছে এগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া সাইক্লোনের গতিপথ পশ্চিমী রসবি তরঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাইক্লোন মানে আমাদের যে ঘূর্ণবাত,
হ্যাঁ, ঘূর্ণমাত্রাকে বলছে সাইক্লোন। এবার কি তাপের সমতা, তাহলে এটা ধরো আগেও আলোচনা করা হয়েছে যে উচ্চ এবং নিম্ন অক্ষাংশের মধ্যে তাপের আদান প্রদানের মাধ্যমে পৃথিবীতে তাপের সমতা বজায় রাখতে সাহায্য করে। আর 3 নম্বর কি বায়ুচাপ, ওই যে ভূপৃষ্ঠের বায়ুচাপ রসবি তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তাহলে এই হলো তোমার রসবি তরঙ্গ সম্পর্কে ধারণা এবং রসবি তরঙ্গের আলোচনা। এবং এই ছবিটা তোমরা একটু ভালো করে অধ্যয়ন করবে। এই ছবিটা কিন্তু শুধুমাত্র একটা গোলার্ধ, উত্তর গোলার্ধ সম্পর্কে দেওয়া আছে, এবং এর তোমার দক্ষিণ গোলার্ধেও কিন্তু ছবিটা একই হবে। তবে উত্তর গোলার্ধে তরঙ্গের সংখ্যাটা বেশি 6টা, এবং দক্ষিণ গোলার্ধে 3টে। তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের রসবি তরঙ্গ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।